হ্যালো ডিয়ার অ্যাসপারেন্ট, তো আজকে আমরা শিখবো যে কিভাবে বাক্য ফরমেশন করতে হয় বা তৈরি হয়। ঠিক আছে, এতদিন আমরা নাউনের পর পর 6টা 7টা ক্লাস করার পরে একটু বোর বোর হয়ে যাচ্ছিলাম, যার জন্য আজকে একটা নতুন টপিকে নিয়ে ভিডিও দিচ্ছি। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে এই ভিডিওটাও আমি পাশাপাশি দিতে থাকবো আর তার পাশাপাশি নাউনও দেবো। ঠিক আছে, তো নাউন শেষ হয়ে গেলে আমরা প্রোনাউন বাদ বাকি যা যা বাকি থাকবে সেইগুলো আমরা অবশ্যই করাবো। ঠিক আছে, তো আজকে আমরা এক্সট্রা একটা ক্লাস করাচ্ছি। এক্সট্রা বলতে এমনি মানে নাউন করে 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 তো একটু মানে কি বলবো, সব জিনিসের অধৈর্য লেগে যায়। তো তার জন্য আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সেটা হচ্ছে বাক্য কিভাবে তৈরি হয়, ইংলিশে বাক্য কিভাবে তৈরি হয়। এখন তুমি দেখো, প্রথমে আমি লিখি যে বাক্য কি, মানে বাক্য না, সরি, ওয়ার্ড ওয়ার্ড কিভাবে তৈরি হয়, ওয়ার্ড একটা শব্দ কিভাবে তৈরি হয়, তারপরে তো বাক্য তৈরি হবে। তো আজকে আমরা শিখবো একটি শব্দ কিভাবে তৈরি হয় ইংলিশে। ঠিক আছে, তো প্রথমে মনে করো, প্রথমে দেখো আমাদের শব্দ তৈরি করার জন্য একটা লাগে রুট। ঠিক আছে, তো কি লাগে, একটা রুট রুট ওয়ার্ড লাগে। এইবার এই রুট ওয়ার্ডকে বেস করে আমরা কোনো শব্দ তৈরি করতে পারি। তাহলে কি বললাম যে কোনো শব্দ তৈরি করার জন্য একটা প্রথমে আমাদের একটা রুট ওয়ার্ড দরকার। ঠিক আছে, এই রুট ওয়ার্ডকে তৈরি বেস করে আমরা তার সাথে কিছু অ্যাড করে বা কিছু ঘাটিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি। ঠিক আছে, তো এখন দেখো এই রুট ওয়ার্ডের সাথে আমরা কি কি যুক্ত করতে পারি। ঠিক আছে, তো প্রথমে তোমরা লেখো যে রুট ওয়ার্ডের সাথে, মানে রুট ওয়ার্ডের আগে যেটা বসে সেটাকে আমরা প্রিফিক্স বলি। এটা আমি নাউনেও করিয়েছিলাম, কিন্তু মানে আমি আর একবার ভালো করে শিখিয়ে দিই। ঠিক আছে, ওখানে তো ব্রিফে বলেছিলাম, এটা ডিটেলসে বলছি। দেখো, রুট ওয়ার্ডের আগে যা বসে তাকে আমরা প্রিফিক্স বলি, এবং রুট ওয়ার্ডের পরে যা বসে, রুট ওয়ার্ডের পরে যা বসে তাকে আমরা সাফিক্স বলি। বোঝা গেল? তো রুট ওয়ার্ডের আগে যা বসে তাকে আমরা প্রিফিক্স বলি, প্রি মানেই আগে। ঠিক আছে, নেক্সট রুট ওয়ার্ডের পরে যা বসে তাকে আমরা সাফিক্স বলি। এইবার আমরা রুট ওয়ার্ডের সাথে যখন প্রিফিক্স বা সাফিক্স বা দুটোই অ্যাড করব, তখন কিছু কিছু শব্দের ক্ষেত্রে, ঠিক আছে, তার মাঝখানে কিছু ইন্টারনাল পরিবর্তন হয়, মানে রুট ওয়ার্ডের মধ্যে কিছু চেঞ্জ আসে। তো সেইটাকে আমরা ইনফিক্স বলি। ঠিক আছে, তো সেইটাকে আমরা কি বলি, ইনফিক্স বলি। তো এখন দেখো, প্রিফিক্স কি, সাফিক্স কি আর ইনফিক্স কি, সেটাকে আমি একটু ডায়াগ্রামের থ্রু বোঝানোর চেষ্টা করছি। তোমরা দেখো, এতদিন দেখে এসছো যে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এইগুলোর প্র্যাকটিক্যাল হয়, তো আমি ইংলিশের প্র্যাকটিক্যাল করে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখো একটা জিনিস, এই যে এইটা মনে করো আমাদের রুট। ঠিক আছে, এইটাকে কি বললাম, আর রুট মানে আমরা ছোটবেলাতে জেনে আসছি যে রুটের বাংলা মিনিং হচ্ছে শিকড়। তো মনে করো একটা শব্দ তৈরি করার যেই শিকড় সেটা বা ভিত হলো রুট। ঠিক আছে, তো দেখো প্র্যাকটিক্যাল কি, মনে করো এইটা একটা রুট। ঠিক আছে, আমি কি বললাম যে এই যে একটা খোল নিয়েছি পেনের। ঠিক আছে, তো এইটাকে আমরা বলছি রুট। ঠিক আছে, এইবার এই রুটের সাথে মনে করো আমি একটা, এই যে এই রুটটা এইভাবে রয়েছে, মনে করো রুটের সাথে আমি মনে করো একটা সাফিক্স অ্যাড করছি। কি অ্যাড করছি, সাফিক্স অ্যাড করছি। এই যে সাফিক্স অ্যাড করলাম। ঠিক আছে, এই যে সাফিক্স অ্যাড করলাম, সাফিক্স অ্যাড হয়েছে। ঠিক আছে, আর যখন সাফিক্স ছিল না, রুটটা কেমন দেখতে ছিল, এমন মনে করো, এমন দেখতে ছিল। ঠিক আছে, এই যে এমন ছিল, খোকলা দুই দিকে। ঠিক আছে, তো রুট অ্যাড করার পরে এই যে রুটের সাথে আমি সাফিক্স অ্যাড করলাম, প্রথমে গিয়ে সাফিক্স অ্যাড করলাম। তুমি যা ইচ্ছে তাই অ্যাড করতে পারো, এই যে সাফিক্স অ্যাড করছি। এইবার দেখো, রুটের সাথে আমি মনে করো প্রিফিক্স অ্যাড করছি, প্রিফিক্স অ্যাড করছি। ঠিক আছে, তো রুট কেমন ছিল, কেমন একটা স্ট্রাকচার ছিল, একদম বাজে টাইপের লাগছিল, মনে হচ্ছিল স্ট্র একটা। ঠিক আছে, এইবার দেখো রুটের সাথে আমি সাফিক্স অ্যাড করলাম একটা, রুটের সাথে আমি একটা প্রিফিক্স অ্যাড করলাম, এইটার স্ট্রাকচার দেখো কত সুন্দর লাগছে না। এইবার দেখো, রুটে যখন আমি সাফিক্স আর প্রিফিক্স অ্যাড করব না, তখন রুটের মাঝখানে না কিছু পরিবর্তন হয়, ইন্টারনাল পরিবর্তন হয়, বা কিছু শব্দ অ্যাড হয় না তো সরে যায়, তাকে আমরা ইনফিক্স বলি। এই যে এইটাকে মনে করো আমরা ইনফিক্স বলছি। ঠিক আছে, এইটা হলো আমাদের রুট, একদম আবার বেসিক থেকে। এইটা হলো আমাদের রুট। ঠিক আছে, কিছু নেই, পুরো ফাঁকা, এই যে পুরো ফাঁকা, এই যে পুরো ফাঁকা। ঠিক আছে, এইটা রুট। এবার রুটে আমি প্রথমে মনে করো প্রিফিক্স অ্যাড করছি, এই যে প্রিফিক্স অ্যাড করলাম। ঠিক আছে, প্রিফিক্স অ্যাড করলাম। এইবার আমি যখনই সাফিক্স অ্যাড করবো, প্রিফিক্স সাফিক্স, ঠিক আছে, যে কোনো সময় হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি মনে করো প্রিফিক্স অ্যাড করলাম, দেন সাফিক্স অ্যাড করলাম, বা শুধু প্রিফিক্স অ্যাড করলাম, তার মাঝখানে আমাদের এই যে রুটের মধ্যে কিছু পরিবর্তন হতে পারে। ঠিক আছে, মনে করো আমি প্রিফিক্স অ্যাড করব,
প্রিফিক্স অ্যাড করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ইনফিক্স অ্যাড হয়ে যায়। ধরে নাও কিছু একটা অ্যাড করলাম আমি, রুটের সাথে প্রিফিক্স হিসাবে কিছু একটা লিখলাম, যার ফলে ইনফিক্স অ্যাড হয় মাঝে মধ্যে, যে শব্দের যে স্ট্রাকচার বা শব্দের রুটের যে শব্দ, সেখানে নতুন কোনো ওয়ার্ড বা স্পেলিং বা লেটার এসে যুক্ত হয়। তারপরে মনে করো আমি আবার সাফিক্স অ্যাড করলাম। তো দেখো প্রথমে ছিল শুধু রুট, এই যে শুধু রুট এইটুকু ছিল, দেন আমি সাফিক্স অ্যাড করলাম, দেন আমি প্রিফিক্স অ্যাড করলাম। এই দুটো অ্যাড করার পরে আমাদের শব্দের মধ্যে কিছু ইন্টারনাল পরিবর্তন হয়, তো তাকে আমরা ইনফিক্স বলি। এই যে ইন্টারনাল একটা পরিবর্তন এসেছে, ইন্টারনাল একটা পরিবর্তন এসেছে। তো দেখো স্ট্রাকচারটা আগে কেমন ছিল, আগে আমরা ইচ্ছা করলে ওকে স্ট্র হিসাবে ইউজ করতে পারতাম, ঠিক আছে, জুস টুস খাওয়ার জন্য স্ট্র হিসাবে ইউজ করতে পারতাম। কিন্তু যখন আমি এই রুটের সাথে, এই মূলের সাথে, ঠিক আছে, যখন আমি সাফিক্স অ্যাড করব, প্রিফিক্স অ্যাড করব, যার ফলে আমাদের মাঝে মধ্যে ইন্টারনাল পরিবর্তন হবে, যাকে আমরা ইংলিশ ইনফিক্স বলি। তো সেইটা মনে করো এই যে পেনের রিফিল, এই রিফিলটা হলো ইনফিক্স। এইবার দেখো আগের স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের মধ্যে কোনো মিল আছে? হালকা একটু মিল আছে, বাট এইটা সম্পূর্ণ একটা নতুন স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইটা দিয়ে আমরা অন্য কাজ করতে পারি, আর তুমি যেটা আগে দেখিয়েছিলে সেটা দিয়ে আমরা অন্য কাজ করতে পারতাম, কিন্তু এখন আর করতে পারবো না, ঠিক আছে। তো বোঝা গেল। তো যেমন আমরা মনে করো একটা ওয়ার্ড, এই যে পুরো একটা ওয়ার্ড, এইটা মনে করো একটা ওয়ার্ড, ঠিক আছে, পুরো একটা ওয়ার্ড। এইবার এর অপোজিটও হয়, এই যে পুরো একটা ওয়ার্ড, এর সাথে আমরা রুটের থেকে মনে করো সাফিক্স বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে। আবার আমরা ইচ্ছা করলে সাফিক্স রেখে প্রিফিক্স বাদ দিতে পারি, ঠিক আছে, প্রিফিক্স বাদ দিতে পারি। তো প্রিফিক্স বাদ দিলাম। এইবারে প্রিফিক্স বাদ দেওয়ার জন্য মাঝে মধ্যে আমাদের সাফিক্সও বাদ হয়ে যেতে পারে, সরি ইনফিক্সও চলে যেতে পারে, ঠিক আছে। বা ওই যে শব্দ নতুন অ্যাড হয়েছিল সেই শব্দটা সরে যেতে পারে। আবার মনে করো শুধু প্রিফিক্স আর বাদ দিলে শুধু প্রিফিক্সও বাদ যেতে পারে, ঠিক আছে। এবার মনে করো আমি সাফিক্সও বাদ দেবো, প্রিফিক্সের সাথে সাফিক্সও বাদ দিয়ে দিলাম, তো সাফিক্স আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, যার ফলে ইনফিক্সটা সরে যাবে। আবার দেখো আমাদের রুটের আকারে ফিরে এসছে, ঠিক আছে, রুট যেমন ছিল সেমনই আছে। বোঝাতে পারলাম কি আমি, মানে স্ট্রাকচারটা মানে আমি কি বোঝাতে পারছি যে আমি কি বলতে যাচ্ছি? তো দেখো আমি কি বললাম, যে একটি রুট আছে, মনে করো ইংলিশ কোনো একটি শব্দ তৈরি করার জন্য আমাদের মূল হলো রুট, মানে রুট থাকতেই হবে, তা নাহলে হবে না। এই তিনটে থাকুক না থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের রুট থাকতেই হবে, রুট লাগবেই। তো এই রুট, এর একটা আলাদা মিনিং। মনে করো এর সাথে আমি প্রিফিক্স অ্যাড করলাম, সাপোজ প্রিফিক্স অ্যাড করলাম, তো এর একটা আলাদা মিনিং হবে, প্রিফিক্স অ্যাড করার পরে এর একটা আলাদা মিনিং হবে। এইবার মনে করো আমি সাফিক্স অ্যাড করলাম, ঠিক আছে, এর আবার নতুন একটা মিনিং তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইবার মনে করো এই প্রিফিক্স আর সাফিক্স অ্যাড করার ফলে আমাদের শব্দের মধ্যে বা রুটের মধ্যে কোনো স্পেলিং এর চেঞ্জ হয়ে গেল, তো তাকে আমরা ইনফিক্স বলি। এইবার দেখো এইটা আবার নতুন একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, এটা আবার নতুন একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল। তো আমি বোঝাতে চাচ্ছি যে রুটের সাথে যখন আমরা প্রিফিক্স সাফিক্স অ্যাড করব, যার ফলে যদি ইনফিক্স এর পরিবর্তন হয় বা রুটের কোনো পরিবর্তন হয়, তখন তাকে আমরা ইনফিক্স চেঞ্জ বলছি। তো সেই ক্ষেত্রে প্রত্যেকবার আমাদের নতুন একটা স্ট্রাকচার তৈরি হবে, মানে আগের থেকে এই ওয়ার্ডটা হয়তো সিমিলারও হতে পারে, নয়তো আলাদাও হতে পারে, ঠিক আছে। তো এখন বলতে সিমিলার কি হয়, পুরোটাই তো আলাদা হয়ে গেল। দেখো যখন আমরা পুরো রুটের থেকে যখন সাফিক্স প্রিফিক্স অ্যাড করব, তখন পুরোটা দেখো আলাদা দেখতে মনে হচ্ছে। কিন্তু যদি আমি মনে করো শুধু প্রিফিক্স অ্যাড করলাম না, শুধু সাফিক্স অ্যাড করলাম, হ্যাঁ ঠিক আছে, তো কি এই যে শুধু সাফিক্স অ্যাড করলাম, দেখো এইবারের স্ট্রাকচারটা আলাদা, ঠিক আছে। এইবার আমি এই পেনের মধ্যে ইচ্ছা করলে জলটা সঞ্চয় করে রাখতে পারি, কারণ আমাদের এই পেনের এই পিছনের পার্টটা পুরো বন্ধ করা আছে, ঠিক আছে। তো রুটের সাথে এর সেমন একটা মিল নেই, বাট মিল আছে দুটোই। ওইটাই জল টানতে পারতাম রুটে, কিন্তু এইটাই জল টানতে পারছি না, বাট জলকে আমরা স্টোর করতে পারছি, ঠিক আছে, অলমোস্ট সিমিলার। তো এইবার মনে করো আমি প্রিফিক্স অ্যাড করলাম সাফিক্সের বদলে, সাফিক্স সরিয়ে দিলাম, রুটের সাথে শুধু প্রিফিক্স অ্যাড করলাম, ঠিক আছে। এইবার দেখো এর এইটাও তো অলমোস্ট সেম, ঠিক আছে, শুধু এইটাই কি হলো, আগে যতটা স্পিডে জল আমি যদি যদি জল নিতাম, এটা স্ট্র মনে করে যদি জল খেতাম এইটা দিয়ে, ঠিক আছে, বা জল পান করতাম, তাহলে দেখো এই প্রিফিক্সটা লাগানোর পরে জল তো আমরা পান করতে পারবো, কিন্তু এর ক্যাপাসিটি কমে যাবে না, মানে ক্যাপাসিটি সেম থাকবে, বাট এর মানে যেই স্পিডে যেই ফ্রিকোয়েন্ট লেভেলে আমাদের জলটা আমি মানে পান করতে পারতাম, এখন তার কম যাবে না, কেননা দেখো এখনটায় তার মুখটা আমরা সরু করে দিয়েছি প্রিফিক্স অ্যাড করে, ঠিক আছে, এর প্রিফিক্স অ্যাড করে আমরা এর মুখটা সরু করে দিয়েছি। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, স্ট্রাকচারে হালকা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কাম তো সিমিলার করছে, কাজ তো সিমিলার করছে। যদি আমি এইটাই ফু দিই, মনে করো আমার মুখে জল আছে, সেই জল দিয়ে আমি ফু দেবো, এখানে যত স্পিডে বেরোবে এই প্রিফিক্স যদি সরিয়ে দিই, তার থেকে মনে করো কিছুটা হলেও স্পিড বেশি হবে,
ঠিক আছে। তো আমি কি বলছি, যখন আমরা প্রিফিক্স বা সাফিক্স অ্যাড করি তখন আমাদের শব্দ সেম দেখতে হলেও আমাদের মাঝে মধ্যে কাজ চেঞ্জ হয়ে যায় বা শব্দটার নতুন একটি অর্থ তৈরি হতে পারে, আবার সিমিলার কাইন্ডের অর্থ তৈরি হতে পারে। মনে করো কোনো কিছু এমফেসাইজ করেও বলতে পারে, মানে হচ্ছে কোনো কিছুকে জোর দিয়েও বলতে পারে। ঠিক আছে। তো আমাদের বাক্য, সরি, একটা শব্দ এইভাবে ইংলিশে তৈরি হয়। তো এখন বলো দাদা, এইটা তো আমি বুঝলাম, ঠিক আছে। এখন তুমি আমাদের বাস্তবে শব্দ তৈরি করে দেখাও একটা, রুট দিয়ে, প্রিফিক্স দিয়ে, সাফিক্স দিয়ে, শুধু প্রিফিক্স দিয়ে, শুধু সাফিক্স দিয়ে, তারপরে কোন ক্ষেত্রে প্রিফিক্স আর সাফিক্স অ্যাড করলে ইনফিক্স পরিবর্তন হয়, সবকিছু করে দেখাও। তো ভাই আমি দেখাচ্ছি, তোমরা একটু ওয়েট করো, মানে ওয়েট করো কি, দেখো নেক্সট। ঠিক আছে। তো দেখো, আমি মনে করো একটা মনে করো ফার্স্ট আমি একটা রুট ওয়ার্ড লিখি, ঠিক আছে। তো আমি কি লিখছি, একটা রুট ওয়ার্ড, রুট, ঠিক আছে। এখানে লিখলাম রুট, এখানে লিখলাম সাফিক্স, ঠিক আছে, আর এখানে লিখলাম প্রিফিক্স। আর একটা কথা, প্রিফিক্স সবসময় আগে বসে, প্রি মানেই আগে, ঠিক আছে। প্রির যদি আমরা রুট মিনিং বের করি, প্রি এর যদি আমরা রুট মিনিং বের করি তাহলে তার মানে হচ্ছে আগে, ঠিক আছে। আর সাফিক্স মানে হচ্ছে পরে। তো আমি এটা লিখে দিই যে এটা পরে বসে, পরে, আশা করি বোঝা, আর লেখা লাগবে না, পরে বসে, ঠিক আছে। আর এটা আগে বসে, আগে বসে, ঠিক আছে। আর ইনফিক্স, এটা হচ্ছে ইন্টারনাল পরিবর্তন, মাঝখানে যদি কোনো কিছু পরিবর্তন হয়। তো এবার দেখো, রুট, আমি একটা রুট ওয়ার্ড লিখি, তারপরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, মানে একটা এক্সাম্পল দিই রুট ওয়ার্ডের, তারপরে আমি দেখাচ্ছি প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স একটা রুট ওয়ার্ডের মধ্যে আমি দেখো বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, রুট ওয়ার্ড হলো হ্যাপি, ঠিক আছে। হ্যাপি হলো আমাদের রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড হ্যাপি মানে হচ্ছে খুশি বা আনন্দ, ঠিক আছে। এইবার আমি মনে করো এর সাথে জাস্ট আন অ্যাড করব, আনহ্যাপি। তার মানে কি, দেখো, প্রথমে ছিল হ্যাপি মানে হচ্ছে দুঃখ, সরি, আনন্দ, খুশি, ঠিক আছে, সুখ যাকে আমরা বলি, ঠিক আছে। এইবার দেখো আমি জাস্ট অ্যাড করলাম, তাহলে কি, এটা মানে তো নেগেটিভ একটা রুট ওয়ার্ড, সরি প্রিফিক্স এটা, তাই তো। এই এটা তো নেগেটিভ একটা রুট ওয়ার্ড, সরি প্রিফিক্স। তো এটাকে আমি জাস্ট নেগেটিভের সিম্বল দিয়ে দিয়ে দিলাম, মানে এইটুকুর মানে হচ্ছে নেগেটিভ, যেটা আমরা ফুল লিখতে পারতাম কিন্তু এটা আমরা সংকেতে ব্যবহার করি। তো নেগেটিভের প্রিফিক্স হলো আন, তাই তো, নেগেটিভ প্রিফিক্স। তো দেখো, যখনই আমরা হ্যাপির সাথে আন যুক্ত করব তখন আমাদের নতুন একটা ওয়ার্ড তৈরি হবে। তো তো নতুন ওয়ার্ডটা কি হবে, আনহ্যাপি। ব্যাস, এটা তো নতুন ওয়ার্ড। এটা মানে হচ্ছে খুশি ছিল, যখন আমরা নেগেটিভ একটা রুট ওয়ার্ড তৈরি করলাম, সরি রুট ওয়ার্ড না, প্রিফিক্স লাগালাম, অ্যাড করলাম রুট ওয়ার্ডের সাথে, তখন সেটা তৈরি হয়ে গেল দুঃখী, দুঃখী বা খুশি না বা আনন্দ না, দুঃখ, ঠিক আছে। এইবার দেখো এর সাথে যদি আমি একটা সাফিক্স অ্যাড করি, মনে করো নেস, নেস, NESS, ঠিক আছে। তো কি হলো, আনহ্যাপিনেস। এইবার দেখো, যখন আমি এই তিনটাকে না, যখন আমি এই তিনটাকে জুড়ে লিখবো, এইটা হলো এই দুটো রুট ওয়ার্ডেরটা, আর যখন আমি এই তিনটাকে জুড়ে লিখবো তখন আমার কি আসবে জানো, আমি নিচে লিখলাম অ্যারো দিয়ে, নিচে লিখলাম যে আন প্লাস হ্যাপি প্লাস নেস, ঠিক আছে। এই এই তিনটাই তো লিখেছি, এটা রুট, এটা রুট, এটা হলো প্রিফিক্স, ঠিক আছে, এটা হলো সাফিক্স। এবার দেখো আমি যদি এই তিনটাকে কম্বাইন করি, এই তিনটাকে যদি আমি কম্বাইন করি মানে অ্যাডজাস্ট করি, করে লিখি, তাহলে কি আসে দেখো তো, আন হ্যাপি, ঠিক আছে, আনহ্যাপি, তারপরে এই দেখো NESS, দেখো। তো আমার কি আসলো, আনহ্যাপি, হ্যাপি বানানে দেখো ওয়াইটা চেঞ্জ হয়ে আই এ পরিণত হয়েছে। কি বললাম, হ্যাপি বানানটা ভালো করে যদি খেয়াল করো, তো এখানে ছিল ওয়াই, তাই তো, এখানে ছিল ওয়াই, কিন্তু পরিবর্তন হয়ে গেছে আইতে। তো এইটাকে আমরা ইনফিক্স বলি, এইটাকে আমরা কি বলি, ইনফিক্স, দেখা যাচ্ছে না। তো দেখো এইটাকে আমরা ইনফিক্স বলি। বোঝাতে পারলাম যে ইনফিক্স কি, প্রিফিক্স কি, সাফিক্স কি। তো আমি কি বললাম, রুটের একটা আলাদা মিনিং হতে পারে যখন আমাদের রুটের সাথে
কোনো একটি প্রিফিক্স অ্যাড হবে তখন তার আলাদা মিনিং হতে পারে, আবার রুটের সাথে সাফিক্স অ্যাড হলে তখন তার আলাদা মিনিং হতে পারে, দুটো অ্যাডজাস্ট হয়ে গেলে আলাদা মিনিং হতে পারে, আবার দুটো অ্যাডজাস্ট হলে এমন হতে পারে যে শব্দটাকে আরো জোর করে বলছে, আবার এই দুটো বা এই দুটো অ্যাডজাস্ট হলে যে কোনো দুটো তিনটে সবগুলো মিলিয়ে অ্যাডজাস্ট হলে হয়তো সিমিলার কাইন্ডের শব্দ তৈরি হতে পারে, বা অ্যাডজাস্ট হলে নেগেটিভ হতে পারে, নেগেটিভ থেকে পজিটিভ হতে পারে। তারপরে ধরো নাও পজিটিভ আছে, ওটা মোর পজিটিভ মানে আরো বেশি এমফাসাইজ করে দিল, কথাটার উপরে বেশি জোর দিয়ে দিল, সেমনও হতে পারে। ঠিক আছে, তো কি বললাম, রুটের সাথে যদি আমরা প্রিফিক্স সাফিক্স এইগুলো অ্যাড করতে থাকি তাহলে আমাদের কি শব্দ নেগেটিভ হতে পারে, শব্দ পজিটিভ হতে পারে, শব্দকে আরো জোর করে বলা যেতে পারে। মানে যদি পজিটিভ থাকে, মনে করো আরো, ধরে নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি বাড়ি যাব, বা আমি স্কুলে যাব, আমি কাল কলেজে যাব। মনে করো আমি এক্সাম্পল দিচ্ছি যে আমি কাল কলেজে যাব। ঠিক আছে, তো এইটার সাথে মনে করো কিছু অ্যাড করে দিলাম, বাক্যটা এমন পরিবর্তন হয়ে গেল যে আমি কাল কলেজে যাবই। ঠিক আছে, প্রথমে কি বলছিলাম, আমি কাল কলেজে যাব, আর সেকেন্ড বাক্যে আমি কি বললাম, আমি কাল কলেজে যাবই। ঠিক আছে, তাহলে এই যে হস্যই এক্সট্রা করে একটা হস্যই অ্যাড করে দিলাম, এই হস্যইকে আমরা এমফাসাইজ করে দিলাম, তো স্কুলে আমি শিওর যাবো এইবার। ঠিক আছে, কিন্তু আগের দিন মানে আগের কথাটাই ছিল আমি যেতেও পারি নাও পারি, সেই রকম হালকা একটু ভাব ছিল। ঠিক আছে, তো সেই রকম যে রুট ওয়ার্ডের সাথে যখন আমরা প্রিফিক্স বা সাফিক্স অ্যাড করি তখন রুট ওয়ার্ড মাঝে মধ্যে নেগেটিভ হয়ে যেতে পারে, মাঝে মধ্যে পজিটিভ হয়ে যেতে পারে, আবার মাঝে মধ্যে যা রুট ওয়ার্ডের মিনিং সেই রকম কাইন্ডের মিনিং হতে পারে, মাঝে মধ্যে তার থেকে অপোজিট মিনিং হতে পারে, মাঝে মধ্যে ওর সমর্থক শব্দ বা সিনোনিম হতে পারে। ঠিক আছে, আবার মাঝে মধ্যে ওইটাকে এমফেসাইজ মানে একই শব্দ থাকতে ওটাকে আমরা জোর করে বলতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রিফিক্স সাফিক্স এবং রুট আর ইনফিক্সের কামাল। ঠিক আছে, তো এইভাবে আমাদের ইংলিশে শব্দ তৈরি হয়। ঠিক আছে, তো তুমি যদি কিছু প্রিফিক্স কিছু সাফিক্স আর কিছু রুট ওয়ার্ড মনে রাখতে পারো না, তাহলে মনে করো 300টা থেকে 500টা যদি তুমি মনে রাখতে পারো তাহলে 3 থেকে 5 হাজার ওয়ার্ড তুমি তৈরি করতে পারবে। বা তুমি যদি নতুন কোনো ওয়ার্ড দেখো সেইটাকে তুমি ভেঙে তুমি নিজের মতো নতুন একটা মিনিং তৈরি করতে পারবে। মানে তুমি ধরো নাও কোনো একটা শব্দ দেখলে যেটার তুমি আসল মিনিংটা জানো না, ঠিক আছে, মানে কোনোদিন পড়োনি কিন্তু তুমি রুট ওয়ার্ড মুখস্থ আছে তোমার সব। ঠিক আছে, তো ওই রুট ওয়ার্ডের উপরে বেস করে তুমি সেই শব্দগুলোকে ভাঙতে পারো। ঠিক আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে, তুমি প্রথম দিন তো তোমার হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে এইটুকু মাথার উপর দিয়ে না, তুমি যে এক্সাম্পল দেবো সেটা হয়তো মাথার উপর দিয়ে যাবে, কিন্তু তুমি আস্তে আস্তে পরে দেখো মজা পাবে, এটুকু আমার গ্যারান্টি। এতদিন তো মজা পেয়েছো না, তো আজকেও পাবে, অবশ্যই পাবে। ঠিক আছে, আমার ক্লাস মানেই মজা। তো দেখো, তো আমি প্রথমে দিচ্ছি একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এ, ঠিক আছে, তারপরে দিচ্ছি কার্ভ ইউএস। ঠিক আছে, আমি লিখলাম আ কার্পাস, কি লিখলাম, আ কার্পাস। ঠিক আছে, তো দেখো এইখানে আমাদের রুট, এইখানে আমাদের অবশ্যই রুট আগে চেনা শিখতে হবে। তো তুমি পড়তে পড়তে তুমি বুঝতে পারবে, প্রথম দিনই যে চিনতে পারবে সবকিছু সেটা না। তো দেখো এই এই শব্দটা যদি আমি ভাঙার চেষ্টা করি, দেখো আমাদের প্রিফিক্স হলো এ। ঠিক আছে, এ, আমাদের রুট হলো কার্ভ, আর আমাদের সাফিক্স হলো আস, ও ইউ এস। ঠিক আছে, তো দেখো আমাদের কি বললাম, আমি একটা ওয়ার্ড লিখলাম যেটা হলো আ কার্পাস। ঠিক আছে, আ কার্পাস। এইবার প্রিফিক্স আমি বললাম এ, রুট বললাম কার্ভ, এবং আমি সাফিক্স বললাম আস। দেখো এখন এখন মনে করো এই শব্দটার তুমি মিনিং জানো না। ঠিক আছে, আমি অ্যাজিউম করছি এই শব্দটার তুমি মিনিং জানো না। ঠিক আছে, হয়তো তুমি সত্যিই জানো না, বাট আমি অ্যাজিউম করছি যে তুমি জানো না। ঠিক আছে, দেখো আ কার্পাস। ঠিক আছে, এখন তুমি পড়ে রেখেছো আ মানে কি, মানে এ মানে কি, রুট এর ক্ষেত্রে এর আসল মিনিং কি হয়, তুমি রুট লেভেলে কার্পের মানে জানো, তুমি ও ইউএস বসালে কি হয় সেটাও জানো পার্ট অফ স্পিচে। ঠিক আছে, তাহলে তুমি একটা মিনিং ফরম্যাট করে নিতে পারবে। মানে তুমি ধরে নাও যখন রিডিং কম্প্রিহেনশন পড়ছো না, তখন তোমাদের এরকম নতুন নতুন কিছু ওয়ার্ড আসে। ঠিক আছে, যেইগুলো আমরা যতই ব্ল্যাক বুক ভোকাব মানে নিতু সিং ম্যামের যত আমরা ক্লাস করি না কেন, যতই নতুন নতুন ভোকাব পড়ি না কেন, কিন্তু যখন আমরা রিডিং কম্প্রিহেনশন করতে যাবো না তখন আমাদের নতুন নতুন আরো ভোকাব জানতে হয়। ঠিক আছে, আরো প্রত্যেকটা রিডিং কম্প্রিহেনশনে আমরা হয়তো নতুন নতুন ভোকাব দেখতে পারি। ঠিক আছে, তো এইটা রুট ওয়ার্ড জানার এই একটাই সুবিধা যে আ কার্পাস, এইটার মানে তো আমরা শিওর জানি না, কিন্তু দেখো আমরা একটা অনুমান লাগাচ্ছি। এই যে তুমি যদি
পড়ো, ঠিক আছে, রুট ওয়ার্ড সম্পর্কে জানো, তো দেখো এই কার্পের বাংলা মানে হচ্ছে ফল, ঠিক আছে, ফল। এইবার এ এই ক্ষেত্রে নেগেটিভ একটা ওয়ার্ড, ঠিক আছে, এ ইন, ঠিক আছে, এইগুলো নেগেটিভ একটা ওয়ার্ড, ঠিক আছে, নেগেটিভ, তার মানে হচ্ছে ফল নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে, ফল নেগেটিভ হয়ে গেল। ও ইউএস এর জন্য পার্ট অফ স্পিচের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলি। কি বলি? অ্যাডজেক্টিভ বলি। যেই শব্দের মধ্যে ও ইউএস অ্যাড হয়ে যাবে না, সেই শব্দটা অ্যাডজেক্টিভে পরিণত হয়, ঠিক আছে, মানে বেশিরভাগ শব্দ। যখনই তুমি দেখবে কোনো শব্দের সাথে ও ইউএস লাগানো, তখন বলে দিবা যে এই শব্দটা অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে নাউনকে কোয়ালিফাই করে, ঠিক আছে। আমি এখনো শেখাইনি তোমাদের অ্যাডজেক্টিভ কি জিনিস, তো আমি যখন শেখাবো তুমি অবশ্যই শিখে যাবে। তো এখন জাস্ট এইটুকু মনে রাখো, এই যখনই কোনো শব্দের শেষে ও ইউএস অ্যাড হবে না, তখন সেই শব্দটা পার্ট অফ স্পিচের ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এর পরে কোনো নাউন থাকবে, অবশ্যই কোনো নাউন থাকবে, ঠিক আছে। তো আমি কি বললাম যে নেগেটিভ, তারপরে ফল, তারপরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তার মানে কি এইটার মিনিং আমি বলতে পারছি, যেখানে মনে করো ফল হয় না, যেই জিনিসে ফল হয় না তাকে আমরা আকারপাস বলি, ঠিক আছে। তো যেই জিনিসে ফল হয় না আকারপাস বলি। মনে করো এইবার আমি একটা বাংলা একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি সারা বছর ধরে কেপির জন্য পড়াশোনা করছো, সাপোজ তুমি সারা বছর ধরে কেপির জন্য পড়াশোনা করছো। এইবার কি হলো, কেপিতে তুমি পরীক্ষা টরীক্ষা দিলে, সবকিছু তোমার ভালো, সবকিছু ভালো নাম্বার এসেছে, কিন্তু তোমার আলটিমেট তোমার যেই দিনকার তোমাদের আসবে, কি জয়নিং লেটার ফেটার আসার কথা, তার ঠিক 2-1 দিন আগে কেস হয়ে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাই মাঝে মধ্যেই হয় কেস, প্রত্যেকটা এক্সামেই হয় বলতে গেলে, ঠিক আছে। সে যাই হোক, সেটা অবশ্যই ভ্যালিড কোনো রিজন থাকে যার জন্যই হয়, ঠিক আছে। তো দেখো মাঝে মধ্যে আমাদের কেস হয়ে যায়, ঠিক আছে। তো ওই কেসের জন্য মনে করো পুরো প্যানেল বাতিল হয়ে গেল, সাপোজ পুরো প্যানেলই বাতিল হয়ে গেল। এইবার তাহলে কি হলো, তুমি এত মেহনত করার পরে তোমার সেই মেহনত কি হলো, আকারপাস হয়ে গেল, মানে হচ্ছে তোমার সেইটা ফলহীন হয়ে গেল। তো এর বাংলা মানে কি? ফলহীন, ফলহীন, ঠিক আছে। বোঝাতে পারলাম যে আমাদের রুট মিনিং জানার আসলে কতটা ফায়দা হয়, ঠিক আছে। এইবার আমি দেখো একটা দিচ্ছি, কার্প মানে ফল, তো তুমি জেনে গেলে কার্প মানে ফল, তুমি এটা জানো তো, ঠিক আছে। এইবার আমি দেখো আর একটা রুট দিচ্ছি, তুমি ওটা মনে রাখো, তারপরে দেখো একটা নতুন একটা শব্দ দেবো, তুমি ফটাকসে উড়িয়ে দেবে, ঠিক আছে। তো দেখো আমি একটা দিচ্ছি মোনো, MONO। এইটা, এই মোনো মানে হচ্ছে একা, ঠিক আছে। মোনোকে যদি আমরা রুট লেভেলে ভাঙি, রুট লেভেলে যদি আমরা ভেঙে দেখি না, এই মোনোর বাংলা মানে হচ্ছে এক, ওয়ান, ঠিক আছে, এক বা একা, সিঙ্গেল, ঠিক আছে, ডুয়েল না, মনে করো এর গার্লফ্রেন্ড হয়নি, এ সিঙ্গেল, ঠিক আছে। মোনো মানে কি? সিঙ্গেল, ঠিক আছে, বা এক। এইবার আমি জাস্ট আর একটা শব্দ দেবো, নাকি এইটার ওই তুমি ভাঙবা, আমি নতুন একটা শব্দ দিই, ঠিক আছে। তো দেখো মোনো মানে আমি বললাম কি এক, মোনো মানে কি এক। এইবার আমি ধরে নাও দিলাম যে একটা নতুন একটা ওয়ার্ড দিচ্ছি, হ্যাঁ, তুমি দেখো এইভাবে এইভাবে উড়াবে, ঠিক আছে। তো দেখো নিউ ওয়ার্ড দিচ্ছি, মোনো কার্পিক, মোনোকার্পিক, ঠিক আছে। আইসি, যখন কোনো শব্দের সাথে আইসি এই সাফিক্স অ্যাড হবে, কি বললাম, যখন কোনো শব্দের সাথে আইসি এই সাফিক্স অ্যাড হবে, তখনও সেটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ। এই আইসি এর মানে কি জানো? যখন এখানে আমি লিখছি যে আইসি, এর মানে হচ্ছে রিলেটেড টু, রিলেটেড টু, এর মানে লিটারাল মিনিং হচ্ছে, ঠিক আছে। তো দেখো আমি কি বললাম, মোনো মানে কি এক, আশা করি তুমি বুঝে গেছো, মোনো মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে, ওয়ান, ঠিক আছে। এইবার মনে হচ্ছে কার্পিক, PIC, ঠিক আছে, এর মানে হচ্ছে ফল, আমি তো কেবলই লিখলাম যে এর মানে হচ্ছে ফল, কার্প, ফল, ঠিক আছে। মোনোকার্পিক মানে হচ্ছে দেখো একটা ফলের সম্পর্কে, ঠিক আছে। রিলেটেড টু মানে হচ্ছে সম্পর্কে বা সম্পর্ক বোঝায়, রিলেট করা মানে কি সম্পর্ক, ঠিক আছে। তো আমি যদি বলি তুমি এমন একটা গাছের নাম বলতে পারবা যেটা মোনোকার্পিক, বলো বলো, মোনোকার্পিক একটা গাছের নাম বলতে পারবা? এখন তোমার মনে হচ্ছে দাদা না, এমন কোনো গাছ আমি জানি না যেটা একটা ফল হয়। তো আমি দেখো আমি বলছি যে তুমি জানো, তুমিও সেই ফলটা খাও, ঠিক আছে। তো কলার নাম শুনেছো, কলা, ঠিক আছে, কলা। তো কলা হলো মোনোকার্পিক গাছ,
ঠিক আছে, কলাকে ইংলিশে আমরা মোনোকার্পিক ট্রি বলি। কি বলি? মোনোকার্পিক ট্রি। কারণ কলা গাছে শুধুমাত্র একবারই ফল হয়, তারপরে ওই কলা গাছ কেটে দিতে হয়, তা নাহলে ওই কলা গাছ জঞ্জাল। ঠিক আছে, ওই কলা গাছের আর কোনো কাজ নেই। ওই কলা গাছ শুধুমাত্র একবারই আমাদের ফল দেয়। তো দেখো, রুট ওয়ার্ড যখনই জানলে, তুমি কিন্তু মোনোকার্পিক ওয়ার্ডটা জানতে না যে মোনোকার্পিক কি জিনিস হয়, কিন্তু তোমাকে আমি জাস্ট দুটো রুট শিখিয়ে দিলাম যে কার্প মানে হচ্ছে ফল, মোনো মানে হচ্ছে এক। ঠিক আছে, তো তুমি বলে দিলে যে মোনোকার্পিক মানে হচ্ছে কি একবার ফল দেয়, বা এক ফল বিশিষ্ট কোনো গাছ, বা এক ফল, হ্যাঁ, এক ফল বিশিষ্ট কোনো গাছ। তো আমি একটা এক্সাম্পল দিতে বললাম যে ওর এক্সাম্পল হচ্ছে কলা, মানে সারা জীবন ওর পুরো এন্টায়ার লাইফে ও একবারই মাত্র ফল দেবে। ঠিক আছে, একে আমরা মোনোকার্পিক বলি। ঠিক আছে, এইবার দেখো, মোনো দিয়ে আমি যদি মোনোলিথিক যুক্ত করি, আর লিথের মানে হচ্ছে পাথর। ঠিক আছে, লিথের মানে কি? পাথর। তোমরা যারা এনশিয়ান্ট হিস্ট্রি পড়েছো ইংলিশে, মানে এনসিআরটি, ইংলিশ এনসিআরটিতে যারা এনশিয়ান্ট হিস্ট্রিতে পড়েছো, তারা মোনোলিথিক যুগের সম্পর্কে জানো। ঠিক আছে, কি মোনোলিথিক, পলিলিথিক। ঠিক আছে, এই মোনোলিথিক মানে কি? মোনো মানে হচ্ছে এক, লিথ মানে হচ্ছে পাথর, এই আইসি মানে হচ্ছে রিলেটেড টু। যখন একটি পাথরের উপরে কোনো গুহা চিত্র আঁকানো হতো, বা কোনো কিছু আঁকানো হতো, বা একটি পাথর দিয়ে কোনো মন্দির তৈরি করা হতো, তখন তাকে আমরা মোনোলিথিক বলতাম। ঠিক আছে, মোনোলিথিক পাথর। পাথর, লিথিক মানেই পাথর, মানে হচ্ছে মোনোলিথিক দিয়ে কোনো একটা টেম্পল তৈরি করা। বুঝতে পারলাম? এইবার দেখো, তোমাকে আমি জাস্ট দুটো কি দুটো জাস্ট আমি রুট ওয়ার্ড বলছি। দেখো, একটা হলো ই এক্স। ই এক্স, আমি জাস্ট দেখাচ্ছি যে রুট ওয়ার্ড জানলে শব্দ কতটা ইজি হয় চেনা। ঠিক আছে, ই এক্স মানে হচ্ছে বাইরে, এর মানে হচ্ছে বাইরে, প্রাক্তন বলতে পারো। আমরা রুটের ক্ষেত্রে মানে ভাই আলাদা হয়। ঠিক আছে, তুমি মানে আসল যে মানে জানো না, সেইটার সাথে রুটের মানের হয়তো মিল নাও থাকতে পারে, হয়তো কি বেশিরভাগ সময় মিল থাকবে না। ই এক্স মানে হচ্ছে, মনে করো, বাইরে, বাইরে। এখন আমরা দেখবা বলি যে কোনো মানুষের সাথে ধরে নাও ব্রেকআপ হওয়ার পরে, বা কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পরে আমরা বলি ও আমার এক্স বয়ফ্রেন্ড। তাই তো, এটা বলি তো আমরা, ও আমার এক্স বয়ফ্রেন্ড। এখন দেখো, বা ও আমার এক্স গার্লফ্রেন্ড। এখন দেখো, যার সাথে আমার ব্রেকআপ হয়েছে তাকে আমরা এক্স কেন বলি? তার কারণ হচ্ছে ওর সাথে আগে আমি সম্পর্কে ছিলাম, কিন্তু এখন এক্স, এক্স মানে হচ্ছে ওই সম্পর্ক থেকে আমি বাইরে বেরিয়ে এসেছি, যার জন্য ওকে আমরা এক্স বলি। যে এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড, এক্স আর্মি, তার মানে যে এক্স আর্মি, সে কি আর্মিতে আগে ছিল, কিন্তু আর্মি থেকে এখন বেরিয়ে এসছে, হয়তো রিটায়ার নিয়ে নিয়েছে, মানে রিটায়ার হয়ে গেছে। ঠিক আছে, তো বা রিজাইন দিয়ে দিয়েছে, তো তাকে আমরা কি বলি? এক্স জিনিস, বা এক্স আর্মি, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এক্স ম্যানেজার। ঠিক আছে, এরকম বলি ই এক্স। ঠিক আছে, ই এক্স এর মানে কি? যে কোনো কিছু থেকে বেরিয়ে আসা, বা বাইরে বেরোনো, বা বা প্রাক্তন। ঠিক আছে, এটা আমরা প্রাক্তন বলি, প্রাক্তন। তো দেখো, আর আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, যে অ্যাম্পেল, এম পি এল ই, অ্যাম্পেল। এর কি জানো? রুট। এটা হলো রুটই একটা ওয়ার্ড, এটা হলো রুট ওয়ার্ড। এর মানে হচ্ছে প্রচুর, প্রচুর। ঠিক আছে, তো অ্যাম্পেলের বাংলা কি? প্রচুর। মনে করো আমি যদি বলি আমাদের ভারত না হলো প্রচুর, কি বলবো, মশলার দেশ, বা আমাদের ভারতে প্রচুর প্রকারের নানা রকম কাইন্ডের মশলা পাওয়া যায়। ঠিক আছে, তো মনে করো আমাদের মশলা কি আছে? অ্যাম্পেল আছে, অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর। আমাদের তুমি রিলেট করে পড়তে পারো যে আমাদের ভারতে প্রচুর পরিমাণে টেম্পেল আছে, তো টেম্পেল, টেম্পল মানে হচ্ছে মন্দির। আমাদের ভারতে তাহলে টেম্পল কত আছে? অ্যাম্পেল মানে হচ্ছে অনেক আছে। টেম্পল কত আছে? অ্যাম্পেল। আমি জাস্ট রিলেট করাচ্ছি। তো অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর। দেখো, এই দুটো দিয়ে কোনো তোমার জানা আছে কোনো ওয়ার্ড? না দাদা, শোনা শোনা লাগছে না। তো দেখো, আমি এখন যদি একটা ওয়ার্ড লিখি, তুমি বলবো দাদা এটা প্রত্যেকদিন ব্যবহার করি, তুমি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করো এই ওয়ার্ডটা। দেখো, আমি যদি এই ওয়ার্ডটা লিখি, তুমি জানো এই ওয়ার্ডের সাথে পরিচয় আছে কারোর? এক্সাম্পল। দাদা, হ্যাঁ দাদা, এটা সবসময় আমরা ব্যবহার করি এক্সাম্পল, কথাবার্তার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, স্পোকেনে। ঠিক আছে, এক্সাম্পল। দেখো, এই যে দুটো শব্দ দিয়ে তো তৈরি, এই শব্দটা মানে হচ্ছে বাইরে বেরিয়ে আসা, আর অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর। তাহলে এর লিটারাল মিনিং কি? আমরা তো এর মানে জানি উদাহরণ, তাই তো?
তাই তো, উদাহরণ জানি। এখন এর লিটারাল মিনিং মানে আসল মিনিং কি, যে উদাহরণ তো সবাই জানে, কিন্তু তুমি যাতে বোঝাতে পারো যে এক্সাম্পল মানে উদাহরণই কেন, উদাহরণের বাইরে কোনো কিছু না কেন, ঠিক আছে। একে যদি আমরা রুটে ভাঙি, তাহলে এক্স মানে হচ্ছে বেরিয়ে আসা, এখানে লিখলাম বেরিয়ে আসা, আর অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর মাত্রা, তাই তো লিখলাম যে এক্স মানে হচ্ছে বেরিয়ে আসা, অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর মাত্রা। এখন তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করে দিই, কম্বাইন তো করে দিয়েছি এক্সাম্পল, এর বাংলা মানে আমরা দিয়ে দিচ্ছি যে উদাহরণ, এর বাংলা মানে হচ্ছে উদাহরণ, যেটা আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি। তো তুমি দেখো এক্সাম্পল মানে উদাহরণই কেন, ঠিক আছে। এইবার দেখো এক্সাম্পল মানে হচ্ছে প্রচুর মাত্রায়, সরি এক্স মানে হচ্ছে প্রচুর, অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর মাত্রায়, সরি এক্স মানে হচ্ছে বেরিয়ে আসা, অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর মাত্রায়, ঠিক আছে। এইবার এক্সাম্পল আমরা কখন দিই সেটা তুমি আমাকে বলো, হচ্ছে দেখো এক্সাম্পল আমরা দিই যখন কোনো কিছুকে বোঝানোর জন্য একটা প্রপার একটা সংজ্ঞা দিই বা ডেফিনেশন দিই, তাই তো। মনে করো এই পেনের যদি আমি ডেফিনেশন দিই, ঠিক আছে, মনে করো এই পেনের আমি একটা ডেফিনেশন দিলাম যে আমরা কোনো একটি, মনে করো পেন না, মনে করো এমন একটা ডেফিনেশন দিচ্ছি, তুমি বলবা সেই জিনিসটা কি, ঠিক আছে। এমন একটা লম্বা লাঠির মতো একটা বস্তু, যার মাধ্যমে আমরা কোনো সাদা পেপারে লিখতে পারি বা আমাদের মনের কথা প্রকাশ করতে পারি, তাকে আমরা কি বলি, তুমি বলবে দাদা তাকে আমরা পেন বলি। এক্সাম্পল হিসাবে তুমি মনে করলে বললে যে লাল কালির পেন, কালো কালির পেন, মার্কার, ঠিক আছে। তুমি এরকম বললে না যে এক্সাম্পল হিসাবে আমরা কোনো একটা কোম্পানির নাম দিয়ে পেন বলতে পারো, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে কি কোনো একটি এমন একটি বস্তু যেটি লম্বা পাটকাঠির মতো হয় এবং তার মাধ্যমে আমরা নিজের মনের ভাষা কাউকে না বলে প্রকাশ করতে পারি সাদা খাতার মাধ্যমে, ঠিক আছে, তাকে আমরা পেন বলি, ঠিক আছে। তো এবার পেনের তুমি এক্সাম্পল দিতে পারো যে এইটা কি 2020 পেন, তারপরে অগ্নি 2020 পেন, ঠিক আছে, তারপরে আরো যা যা ফালানা ঢিমকানা অনেক রকমের পেন আছে সেই সব তুমি বললে, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস, এক্সাম্পল আমরা কখন ব্যবহার করি, যখন সব কোনো কিছুর সংজ্ঞা আমরা দিই, ঠিক আছে। কি বললাম, যখন কোনো কিছুর সংজ্ঞা দিই এবং সংজ্ঞা দেওয়ার পরেও আমার মনে হয় যে অপোজিট পার্সন এই সংজ্ঞা দিলে হয়তো বুঝতে পারবে না, এর বাইরেও আমার কিছু বলা উচিত, এর থেকে অতিরিক্ত আমার কিছু বলা উচিত, তখন আমরা এক্সাম্পল দিই। তার মানে কি, সংজ্ঞা থেকে বেরিয়ে আসে এবং সংজ্ঞায় ও বুঝতে পারছে না, তার জন্য আরো প্রচুর মাত্রায় আমরা কিছু বলার চেষ্টা করি, ওইটাকে আমরা সংক্ষেপে বলি যে ভাই এই সংজ্ঞা বুঝলি না, তাহলে এই সংজ্ঞার মানে হচ্ছে এই পেন। বোঝাতে পারলাম যে যখন কোনো কিছুকে ডেফিনেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেও সে মানে পুরো ডেফিনেশন দিলাম, দেওয়ার পরে আমি বোঝানোর চেষ্টা করলাম, এইবার আমার মনে হচ্ছে যে সামনের জন হয়তো বুঝতে পারছে না বা বুঝতেও কোনো সমস্যা নেই, আমি এর বাইরেও কিছু বলতে চাই, যখন কি ডেফিনেশনের বাইরে ওই জিনিসটা সম্পর্কে কিছু বলতে চাই না, তখন তাকে আমরা এক্সাম্পল বলি। মানে হচ্ছে ওই ডেফিনেশনের বাইরে বেরিয়ে এসেছে এবং ওই ডেফিনেশনের থেকে অতিরিক্ত কিছু আমি জ্ঞান দিতে চাই, তার জন্য প্রচুর মাত্রায় হচ্ছে, ঠিক আছে। বাইরে বেরিয়ে আসছে এবং ওই অতিরিক্ত জ্ঞান মানে হচ্ছে, অলরেডি তো আমি ডেফিনেশনে অনেক জ্ঞান দিয়েছি, ওর বাইরে যখন জ্ঞান আসবে না তখন তাকে আমরা বলি একের থেকে অধিক জ্ঞান, ঠিক আছে, তখন প্রচুর মাত্রায় জ্ঞান হয়। বুঝতে পারলে? তো এক্সাম্পলের আসল মিনিং কি বোঝাতে পারলাম? তো এটা তুমি করতে পারো। আমরা দেখো এইবার এটা হলো অ্যাম্পেল, ঠিক আছে, এক্স অ্যাম্পেল। এইবার দেখো একটা জিনিস, তোমরা যারা এই অ্যাম্পেল না, ঠিক আছে, এবার দেখো অ্যাম্বুল, AMBUL, ঠিক আছে। তো আমি কি দেবো বলো তাড়াতাড়ি, আমি দেবো হচ্ছে অ্যাম্বুল, ঠিক আছে। বলো, আমি দিচ্ছি AMB, জাস্ট AMB বা AMBUL, ঠিক আছে। তো আমি দিচ্ছি AMB, এর মানে হচ্ছে হাঁটা, ওয়াক, ঠিক আছে, এর মানে কি ওয়াক। এখন তুমি বলতে পারবে যে এই এম অ্যাম্প, ঠিক আছে, AMB এর মানে হচ্ছে ওয়াক, তো এখন এই AMB দিয়ে কি কোনো তুমি শব্দ শুনেছো? না দাদা, শব্দ তো শোনা শোনা মনে হচ্ছে না, তো নতুন একটা ওয়ার্ড আমার জন্য, ঠিক আছে। তো AMB, ঠিক আছে, এইটার একটা ওয়ার্ড লিখছি আমি, অ্যাম্বল, ঠিক আছে, অ্যাম্বেল, AMBLE, ঠিক আছে, অ্যাম্বেল। এই যে AMB এর মানে তো হচ্ছে হাঁটা, ওয়াক,
আর এল ই এর মানে যে স্লোলি, স্লো। এখন তুমি বলতে পারবে যে এই অ্যাম্বেলের তাহলে লিটারাল বাংলা মিনিং কি হবে? তো বলো দাদা স্লো হাঁটা। হ্যাঁ ভাই ঠিক বলেছো। তো দেখো তুমি মনে করো সারাদিন পড়াশোনা করলে, হ্যাঁ পড়াশোনা করার পরে রাত হলো, রাত মনে করো 9:30 বাজে। এইবার তুমি খাওয়া দাওয়া করার পরে না তোমার মনে হবে যে একটু শোয়ার আগে এই খাবারটা হজম করার জন্য 2-5 মিনিট হাঁটি। তখন কি তুমি এই এখানে পা দিয়ে এখানে পা দিয়ে এখানে পা দিয়ে হাঁটবে? তুমি না দাদা, এখান থেকে এখানে এখানে মানে স্লো স্লো আস্তে 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 ধীরে সুস্থে হাঁটবো। ঠিক আছে? এটা মনে করো আমি গান শুনলাম, একটা মিউজিক চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে হেডফোন পুরে আমি চোখ মুখ বন্ধ করে আস্তে 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 হাঁটার চেষ্টা করছি, বা ঘরের মধ্যে হালকা হালকা। ধরে নাও একটা ভালো এক্সাম্পল দিতে তুমি বুঝতে পারবে। কেউ যদি যখন ফোনে কথা বলবে না, তখন দেখবা সে হালকা হালকা করে, বিশেষ করে তার প্রিয় মানুষের সাথে যখন কথা বলবে, সে দেখবা নিজের মধ্যে ক্ষয়ে যাবে, মানে হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার পরে সে হালকা পায়ে মৃদু মন্দ হাঁটা শুরু করবে। ঠিক আছে? তো তাকে আমরা অ্যাম্বেল বলি। অ্যাম্বেল, অ্যাম্বেল, অ্যাম্বেল। ঠিক আছে? আর আগেরটা ছিল অ্যাম্পেল, পি ছিল, আর এটা বি, অ্যাম্বেল। ঠিক আছে? তো দেখো আর অ্যাম্প দিয়ে আর কোনো শব্দ তুমি শুনেছো? দাদা মনে তো পড়ে না। তো আমি বলছি দাদা ভাই তুমি শুনেছো, তো এক্সাম্পল দেবো? দাদা হ্যাঁ অবশ্যই দাও। আমি লিখছি AMBULANCE। বলো এটাকে কি লিখলাম? তো এটা হলো অ্যাম্বুলেন্স। কি লিখলাম? অ্যাম্বুলেন্স। তো অ্যাম্বুলেন্স কি? দাদা গাড়ি। ঠিক আছে? তো এর সাথে অ্যাম্বুলেন্সের কি সম্পর্ক? অ্যাম্পের সাথে অ্যাম্বুলেন্স। তো দেখো ভাই, অ্যাম্বুল আমি কি বললাম যে অ্যাম্প বা অ্যাম্বুল, দেখো একই রুট মিনিং এর অনেক রকম মানে হতে পারে। ঠিক আছে? এই যে অ্যাম্বুল এর মানে হচ্ছে হাঁটা। ঠিক আছে? অ্যাম্প, অ্যাম্বুল, ঠিক আছে, অ্যাম্বেল, এইগুলোর মানে হচ্ছে হাঁটা। ঠিক আছে? আর এন্স, 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 এন্স মানে কি জানো? এন্স মানে হচ্ছে অবস্থা, অবস্থা বা স্টেট। যারা নাউনের ক্লাস করেছে তাদের তো স্টেট মানে বোঝানো লাগবে না, নাউন ইকুইভ্যালেন্টে বুঝিয়েছিলাম। তো স্টেট বা বাংলায় আমরা যাকে বলি অবস্থা, অবস্থা না অবস্থা। ঠিক আছে? তো আমি কি বললাম যে অ্যাম্বুলেন্স, তাহলে অ্যাম্বুলেন্সের রুট মিনিং এ যদি আমরা ভাঙি তাহলে কি, যারা হাঁটতে পারে না, কি বললাম, যারা হাঁটতে পারে না বা অসুস্থতার কারণে এখন সে হাঁটতে পারছে না, তাকে হাঁটার একটি অবস্থায় নিয়ে আসা। কি বললাম? যারা অসুস্থতার কারণে বা কোনো কিছুর কারণে হাঁটতে অক্ষম হয়ে গেছে, কিছু সময়ের জন্য হতে পারে, পার্মানেন্ট হতে পারে, সেটা বড় বিষয় না। তো কিছু সময়ের জন্য মনে করো, আমি কিছু সময়ের জন্য মনে করলাম যে কেউ ধরে নাও জ্ঞান হারিয়েছে, হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে, এবার তাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমরা কি ভাড়া করি? অ্যাম্বুলেন্স ভাড়া করি। এবার অ্যাম্বুলেন্স কি, সে তো আর হেঁটে যাচ্ছে না, তার হাঁটার একটা মাধ্যম তৈরি করে দিচ্ছে গাড়িটা, তার জন্য আমরা তাকে অ্যাম্বুলেন্স বলছি। বোঝাতে পারলাম অ্যাম্বুলেন্স কেন বলছি? এইবার দেখো তুমি বুঝলে অ্যাম্বুল মানে কি। আর তোমাকে আমি বলেছিলাম যখন আমি প্রিফিক্স বোঝাচ্ছিলাম, তখন আমি কি বললাম? প্রি, PRE, প্রি। এর মানে হচ্ছে কি আগে, তাই তো, আগে। কারণ আমি কি বললাম যে প্রিফিক্স আগে বসে, আর তখনই বললাম যে প্রি মানেই আগে, প্রি মানেই আগে। যেমন তোমরা যদি এসএসসি, সিজিএল, সিপিএ, সিএসএসএল এইসব নিয়ে পড়াশোনা করো, ধরো সিজিএল, তো এইটাই দুটো টায়ারে পরীক্ষা হয়। ঠিক আছে? একটা হলো টায়ার নাম্বার 1 যাকে আমরা প্রি বলি, মানে প্রিমিনারি। ঠিক আছে? আর টায়ার নাম্বার 2 মেইনস বলি। ঠিক আছে? তো এই প্রি, দেখো প্রি মানে হচ্ছে আগে। ঠিক আছে? ওর জন্য প্রিলিমিনারি পরীক্ষাটি সবসময় আগে হয়, আর যেটা পরে সেটাকে আমরা মেইনস বলছি। ঠিক আছে? তো আমি বোঝাতে চাচ্ছি যে যে জিনিস আগে থাকে তাকে প্রি বলি। ঠিক আছে? প্রি মানে হচ্ছে প্রাক, যেমন প্রি হিস্টোরিয়ান এরা বলি, মানে প্রাক ঐতিহাসিকেরা, যুগ। ঠিক আছে? সেরকম প্রি হিস্টোরিয়ান এরা। ঠিক আছে? তো দেখো হিস্টোরি, যাই হোক হবে, কিছু একটা হবে। তো আমি ভাই পড়াশোনায় খুব একটা ভালো না। ঠিক আছে? তো দেখো প্রি মানে হচ্ছে আগে। ঠিক আছে? এইবার আমি বললাম প্রি মানে আগে, আর এখানে বলছি অ্যাম্প মানে হচ্ছে হাঁটা। ঠিক আছে? আমি যদি বলি এই দুটো শব্দ যদি অ্যাড করে দিই, কি কি লিখলাম, কি লিখবো? প্রি, সরি এটা তো পার লিখেছি, সরি সরি সরি, পার মানে আবার আলাদা, প্রি মানে আবার আলাদা। প্রি, এটা হলো প্রি মানে হচ্ছে আগে, আর পার মানে হচ্ছে অথবা। ঠিক আছে? পারের কথা পরে, এখন প্রি লিখছি আমরা, প্রি। ঠিক আছে? প্রি, তো এখানে প্রি হবে, তো আমি কি লিখছি যে প্রি অ্যাম্বল। ঠিক আছে? AMBLE,
এটাকে কি লিখলাম, প্রিঅ্যাম্বেল। ঠিক আছে, এখন ভাবে এই ওয়ার্ড তো শুনিনি, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যারা এম লক্ষ্মীকান্ত বা তোমার কি বলে রাষ্ট্রবিজ্ঞানের এনসিইআরটি নিয়ে পড়াশোনা করেছো ইংলিশে, ঠিক আছে, তারা এই প্রিঅ্যাম্বেলের মানে জানো। ঠিক আছে, এই প্রিঅ্যাম্বেলের মানে কি জানো, প্রস্তাবনা, বাংলাতে কি বলে, প্রস্তাবনা, পড়া ফেলা, প্রস্তাবনা। ঠিক আছে, তো এই প্রিঅ্যাম্বেলের মানে কি, প্রস্তাবনা। ঠিক আছে, এইবার দেখো এই প্রি মানে কি, আগে, আগে। ঠিক আছে, আর অ্যাম্বেল, অ্যাম্বেল মানে কি, হাঁটা। প্রি মানে আগে, অ্যাম্বেল মানে হাঁটা, এটা চন্দ্রবিন্দু। ঠিক আছে, হাঁটা। এইবার তুমি দেখো, আমি বলছি যে প্রিঅ্যাম্বেল মানে হচ্ছে প্রস্তাবনা, কিন্তু এর রুট মিনিং যদি আমরা বের করি তাহলে কি, প্রি মানে আগে, অ্যাম্বেল মানে হচ্ছে হাঁটা। এখন দাদা এই আগে হাঁটার সাথে তো প্রস্তাবনার কোনো মিলই নেই, তাই তো? এখন দেখো, আর তার থেকে বড় বিষয়, ওইটা আমাদের পলিটিক্যাল সায়েন্সে বা পলিটিতে কেন দেওয়া থাকে, রাষ্ট্রবিজ্ঞানে কেন দেওয়া থাকে, এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের একটা টপিক। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান। তো যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছো তারা অবশ্যই রিলেট করতে পারছো এই প্রিঅ্যাম্বেল মানে কি। ঠিক আছে, তারা জেনে গেছো, তোমাদের ওইটা হয়তো ব্রেনে চলছে যে প্রিঅ্যাম্বেল এইটা এইটা লেখা আছে, সংবিধানে এটা হবে, এসব লেখা রয়েছে কনস্টিটিউশনে। তো আমি সেটা জেনে যাচ্ছি না, আমি জাস্ট প্রিঅ্যাম্বেলের মানে রুট ওয়ার্ড বোঝানোর চেষ্টা করছি। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের একটি ই মে ব্রাঞ্চ বলতে পারো, ব্রাঞ্চ না, রাষ্ট্রবিজ্ঞানের একটি, মনে করো এটা হলো ভবিষ্যৎ আমাদের। কি বললাম, এই প্রিয়াম্বেল মনে করো ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎ মানে আগে হাঁটা, এটা কি কোনো সেন্স হলো? না, আমি বলবো না ভাই, এর সাথে তো কোনো সেন্স হচ্ছে না। কিন্তু তাহলে প্রিয়াম্বেল মানে আগে হাঁটা কেন, প্রি মানে আগে, অ্যাম্বেল মানে হচ্ছে হাঁটা। ঠিক আছে, এইবার তাহলে তুমি দেখো, আমি জাস্ট দুটো কথা বলি। মনে করো এই রাষ্ট্রবিজ্ঞান কত সালে লেখা হয়েছে, আমাদের ইন্ডিয়ান রাষ্ট্রবিজ্ঞান, সরি হ্যাঁ, ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন, রাষ্ট্রবিজ্ঞান তো কনস্টিটিউশন নিয়েই তো, সবই সংবিধান নিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়েই আমরা। আর আমাদের ভারতবর্ষ সংবিধান অনুযায়ী চলে। ঠিক আছে, তো দেখো এই প্রিঅ্যাম্বেল তার মানে কি, রাষ্ট্রবিজ্ঞান লেখা হয়েছে 1950 সালের আশেপাশে, 1949 সালের আশেপাশে। ঠিক আছে, তো 1949 সালে লেখা হয়েছে। তো সেখানে তখনকার যে ভাবনা চিন্তা ছিল, ঠিক আছে, 1950 সালের ভারত। ঠিক আছে, আমি জাস্ট তিনটে টাইম লাইন দিচ্ছি। ঠিক আছে, তিনটে টাইম লাইন দিচ্ছি, 1950 সাল, ঠিক আছে, আর একটা দিলাম কোভিড-19 সময়, 2019 থেকে 20, ঠিক আছে, আর একটা দিলাম 2026। ঠিক আছে, তো আমরা এই দিকে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে মনে করো এখানে আসলাম, দেন এইখান থেকে এইখানে যাচ্ছি, বা আমি একবারে এখান থেকে এইখানে যাচ্ছি, যা আছে তাই করো, কোনো সমস্যা নেই। তো দেখো, আমি কি বোঝাতে চাচ্ছি সেটা তুমি ভালো করে বোঝো, তো প্রিয়াম্বেল বুঝে যাবে। তো ভাই প্রথম কথা, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের কনস্টিটিউশন যে মানে সংবিধান, আমি এখানে লিখি সংবিধান। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের যে সংবিধান সেটা লেখা হয়েছিল 1950 সালের আশেপাশে, তাই তো? তাহলে দেখো, এই 2026 সাল, অলমোস্ট 76 বছরের আশেপাশে হয়ে গেছে, 76-77 বছর হয়ে গেছে আমাদের ভারতের সংবিধান লেখা হয়েছে। তো আমি 76 বছর ধরে নিলাম অ্যাপ্রক্সে। ঠিক আছে, তো প্রথম কথা, আমি রাষ্ট্রবিজ্ঞান বোঝাচ্ছি না, আমি ইংলিশ বোঝাচ্ছি। ঠিক আছে, তো আমার এইসবের খুব একটা জ্ঞান নেই, প্রথম কথা আমি বলে দিই, আমি বললাম তো আমি খুব একটা ভালো পড়াশোনায় না। ঠিক আছে, তো মনে করো 76 বছর আমাদের রাষ্ট্রবিজ্ঞান লেখা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের সংবিধান লেখা হয়েছে, কনস্টিটিউশন। ঠিক আছে, এইবার তুমি জাস্ট একটা জিনিস ইমাজিন করো, যে আমাদের 2000, এই রাষ্ট্রবিজ্ঞান সব ভুলে যাও, তুমি জাস্ট ইমাজিন করো যে আমাদের 2019-20 সালটা কেমন ছিল। ঠিক আছে, তখন কি এরকম 4G 5G ইন্টারনেট ছিল, সেমন একটা, হয়তো 4G ইন্টারনেট ছিল বাট 5G ইন্টারনেট ছিল না। আমরা যদি 2016 সালের কথা ভাবি, 16-17 সালের কথা ভাবি, তখন আমাদের 3G ইন্টারনেটও, মানে 2G ইন্টারনেট পুরো পিকে ছিল বলতে গেলে চলে। ঠিক আছে, শুধুমাত্র কল যাবে, মেসেজ যাবে, ব্যাস, ওতেই আমরা সেরা খুশি। ঠিক আছে, যে কল যাবে, আর বাটন ফোন ছিল, তখন তো স্মার্টফোন ছিল না, বাটন ফোন ছিল বা কিপ্যাড ফোন ছিল, কিপ্যাড ফোনে আমরা মানে 350 টাকা
আনলিমিটেড কল হতো, তখন 350 না 400 টাকা আনলিমিটেড কল ছিল হয়তো। আর আমরা স্ক্র্যাচ করতাম, ঠিক আছে, একটা কার্ড দিত আমাদের, ধরো না ভিআই, মানে ভিআই তো ছিল না তখন, ভোডাফোন ছিল, আইডিয়া ছিল, এয়ারটেল হয়তো ছিল না, জিও তো ছিলই না, ঠিক আছে, রিলায়েন্স ছিল হয়তো, যাই হোক ওরকম কিছু একটা থাকবে। তো আমরা ভোডাফোনের একটা কার্ড স্ক্র্যাচ করতাম, ওখানে 16টা বা 18টা নাম্বার থাকতো, সেইটা আমরা *41* তারপরে ওই নাম্বারটা দিয়ে হ্যাশ দিয়ে চাপতাম কলে, তখনটাই আমাদের চলে আসতো, ঠিক আছে, টাকা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এভাবে আমরা কার্ড কিনে আমরা ব্যবহার করতাম, ঠিক আছে, সেখানে আমরা এসএমএস করতাম, সেখানে আমরা কল করতাম, ঠিক আছে। তো দেখো, তখন 2016 সালের থেকে 2026 সালকে আমরা যদি ইমাজিন করি, দেখো 2G থেকে ডাইরেক্ট আমরা 5G-তে চলে এসেছি, এই মাত্র এই 10 বছরে। 10 বছরে এত কিছু ডেভেলপ হয়ে গেছে আমাদের ভারতে, বুলেট ট্রেন চলে এসেছে অলমোস্ট, বলতে গেলে চলে, ঠিক আছে। তো ভাবো তাহলে, আর তখন তো টোটোও ছিল না বলতে গেলে সেমন একটা, ঠিক আছে, এখন যেখানে যে আমরা সেখানে টোটো, বাইক, ঠিক আছে, এগুলো নিয়ে চলি, কিন্তু তখন সেমন একটা কিছুই ছিল না বলতে গেলে, শুধু বাস আর ট্রেন, মানে যাত্রার পরিবহনের জিনিস বলতে বাস ট্রেনই বেশি বুঝতাম আমরা, এখন তো সব কিছু হয়ে গেছে আমাদের আশেপাশে, ঠিক আছে। তো দেখো, তা আমি কি বলতে চাচ্ছি যে 2016 থেকে 2026 সালে যদি এত ডেভেলপ হয়, তাহলে 1950-এর মানুষজন কি কল্পনা করতে পেরেছে 2026 সালে ভারত এমন হবে? তুমি বলবে না দা, এটা তো মানে নেক্সট টু ইম্পসিবল বলতে গেলে চলে, ঠিক আছে। কারণ 2016 সালে দাঁড়িয়ে আমরা 2026 সালের কথা ভাবতে পারিনি কোনোদিন, যে আমাদের কাছে একটা স্মার্টফোন থাকবে বা এমন একটা ডিভাইস থাকবে, যেটা কিনা আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষকে দেখতে পারবো, অন্য প্রান্তের মানুষকে দেখতে পারবো, কোনো ওয়্যারলেস কানেকশন ছাড়া, ঠিক আছে, মানে ওয়্যার কানেকশন ছাড়া, তারের মাধ্যম ছাড়া আমরা দেখতে পারবো, সেরকম কোনো সিস্টেমই ছিল না। কিন্তু সেটা তো সম্ভব হয়ে গেছে না এই 10 বছরের মধ্যে, ঠিক আছে, 10 থেকে 12 বছরের মধ্যে সম্ভব হয়ে গেছে। সেই রকম দেখো, তাহলে 1950 সালের মানুষজন, সেটা তো আমরা করতে পারতাম না, 2026 সালের ইমাজিন করতে পারতাম না যে আমাদের ভারতবর্ষ কেমন হবে, ঠিক আছে। তো সেটাই আমি বলতে চাচ্ছি, যে দেখো 1950 সালের মানুষজন তখন ভেবেছিল, ডক্টর বি আর আম্বেদকর ভেবেছিল যে আমাদের ভারত নেক্সট কয়েক বছরে এমন 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 হতে চলেছে, মানে স্টেপ বাই স্টেপ, মনে করো একটা পরিকল্পনা, উনি প্রচুর শিক্ষিত একজন মানুষ ছিল, ঠিক আছে, যে সংবিধান লিখেছে আমাদের, তো এমন এমন একটা গ্রাজুয়াল একটা স্টেপে আমাদের আগাবে ভারত, ঠিক আছে। এইবার তারও কল্পনার বিয়ন্ডে ছিল, মানে ভাবনার বাইরে ছিল, যে ভারত এত তারা কি করে নেবে, ঠিক আছে, কয়েক বছরের মধ্যে। তো তার জন্য তারা একটা প্রিয়াম্বেল নামে একটা পার্ট অ্যাড করে, ঠিক আছে, আমাদের সংবিধানে, যে আর তারা একটা জিনিস রাখে, যে বুঝতে যায় প্রথমে সবকিছু লেখার পরে না, তারা ভাবছে যে ভারত তো এই 1950 সালের মতো থাকবে না কোনো সময়, ঠিক আছে, ভারত ডেভেলপ করবে, ঠিক আছে, ভারতে এইটা 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 জরুরি, ঠিক আছে। তখন আমাদের প্রিয়াম্বেলে লেখা হয়েছিল যে ভারতের এডুকেশন শুড বি ফ্রি, ঠিক আছে, মানে ভারতের শিক্ষা ফ্রি করতে হবে, ভারতের চিকিৎসা ফ্রি করতে হবে, ভারতে রেশন বা খাবার দাবার সরকারি মাধ্যমে দেবে, ভারত একটা, মানে ভারতের নাগরিকদের, ভারতের যে নাগরিকদের অধিকার, মানে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলি বা মৌলিক অধিকার বলি যাকে, তো সেখানে আমরা 5টা অধিকার সম্পর্কে জানি, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে, তারপরে এডুকেশন, তারপরে চিকিৎসা, এই 5টা অপশন আমাদের ফ্রি থাকবে, ঠিক আছে। তো আমরা দেখো 2050 সালে কিন্তু সেটা ইম্পসিবল ছিল ভারতের জন্য, তাই না? 2050 সালে দাঁড়িয়ে ভারতের মোটামুটি 6 মাস চালানোর মতো টাকা পয়সা ছিল নাকি সন্দেহ, বাট সেই সময়ে দাঁড়িয়ে ডক্টর বি আর আম্বেদকর ভবিষ্যৎবাণী করেছে যে আমাদের নেক্সট প্রজন্ম যেন এই 5টা জিনিস, ফান্ডামেন্টাল রাইটস, এই 5টা ফান্ডামেন্টাল রাইটস যেন ফ্রি পায়, এটা প্রত্যেক ভারতীয় যেন পায়, ঠিক আছে। যার জন্য দেখো এখন আমরা হাসপাতালে গেলে ফ্রি চিকিৎসা পাই, ঠিক আছে, এখন আমরা সরকারি স্কুলে ফ্রি শিক্ষা পাই, ঠিক আছে, সে যেমন স্ট্রাকচার হয় হোক, সেটা আমি বলছি না, আমি জাস্ট বলছি যে আমরা পাই কিন্তু, ঠিক আছে, ফ্রি স্ট্রাকচার পাই, তারপরে আমরা স্কুল ড্রেস পাই ফ্রিতে, ঠিক আছে, আমরা দেখো এখন অনেক কিছু অ্যাডিশনাল জিনিস পাচ্ছি, যেমন সাইকেল পাচ্ছি, মোবাইল পাচ্ছি, ঠিক আছে, এইগুলো আমাদের অ্যাডিশনাল, তো স্কলারশিপ পাচ্ছি, এইগুলো আমাদের অ্যাডিশনাল, ঠিক আছে। তো আমাদের প্রথম যখন ভারত ছিল তখন তো তারা কল্পনা করতে পারেনি যে ভারত ডেভেলপ এত করবে, যার জন্য মানুষকে ফোন দিতে হবে বা ফোন দেবে ভারতের সরকার, কিন্তু দিচ্ছে, ঠিক আছে। তো এইটাই বলছি যে তখন যেমন বিয়ন্ডে ছিল, মানে চিন্তা ভাবনার বাইরে ছিল এসব, কিন্তু তারা একটা প্রি প্ল্যান করে রেখেছিল যে আমাদের ভারত নেক্সট 100 বছরে এইগুলো হিট করবে। তো মনে করো, প্রিয়াম্বেল আমাদের রাষ্ট্রবিজ্ঞানকে, কনস্টিটিউশনকে, সংবিধানকে বলে যে ভাই, আমি আগে আগে হাঁটছি, মনে করো আমি একটা 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 করে স্টেপ আগাচ্ছি, এইবার
তুমি ওই স্টেপগুলো কমপ্লিট করতে 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 আসো, মানে আমার পিছন 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 আসো। তার জন্য এই যে রাষ্ট্রবিজ্ঞানের বা সংবিধানের যে আগে চলে না, প্রিয়াম্বেল সবসময় সংবিধানের থেকে একটা স্টেপ এগিয়ে থাকে। ঠিক আছে, যে মানে একটা টার্গেট দেয়। আমরা যেরকম সকালবেলা উঠে নিজেকে টার্গেট দিই, যে আজকে 200টা ভোকাব মুখস্থ করবো, তারপরে 20টা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করবো, তারপরে 50টা ইডিয়ম মুখস্থ করবো, 100টা অঙ্ক করবো, তারপরে 25-30টা রিজনিং করবো। এইরকম মনে করো আমরা নিজেদেরকে টার্গেট দিই, তো একটা ভিডিও বানাবো এইভাবে টার্গেট দিই, টার্গেট পুরো সকালবেলা টার্গেট দিই, আর সারাদিন সেই হিসাবে আমরা কাজ করি টার্গেট হিসাবে। তো এই প্রিয়াম্বেল মনে করো ভারতকে টার্গেট দেয় বা চ্যালেঞ্জ করে যে তোর যদি অকাত থাকে তাহলে তুই এই স্টেপটা এগিয়ে দেখা। বুঝতে পারলে আমি কি বলতে চাচ্ছি? তো দেখো, ইংলিশ শিখতে শিখতে আমরা রাষ্ট্রবিজ্ঞানে ঢুকে গেছি। তো যাই হোক, আমি জাস্ট বলছি যে এই রুট ওয়ার্ড এইভাবে কাজ করে। আমরা একটা রুট ওয়ার্ডের পেছনে আমরা এত সময় দিতে পারি, কিন্তু আমাদের দেওয়ার দরকার নেই। আমি জাস্ট তোমাদের প্রিয়াম্বেল সম্পর্কে একটু বুঝিয়ে দিলাম যে তোমরা তো ভয় পাও ভাই ইংলিশ পড়তে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে। আমি জাস্ট দেখাচ্ছি যে ভাই পড়াটা না অতটাও কঠিন না যতটা আমরা ভেবে নিয়েছি। ঠিক আছে, এই যে আমি তোমাদের বলছি, তোমরা কিন্তু 50 মিনিট 25 সেকেন্ড ধরে আমাকে শুনছো। 50 মিনিট 27 সেকেন্ড হয়ে গেছে আমাকে শুনছো। তো তোমাকে বোরিং লেগেছে নাকি আমি বলতে পারবো না, বাট আমার মনে হচ্ছে হয়তো বা লাগেনি, তুমি যদি মন দিয়ে শোনো। আর তোমার যদি কেউ ডাকে ভাই চল খেলতে যাবো, তাহলে তো ভাই মন অন্য জায়গায় থাকবে, তখন তো বোরিং লাগবেই। ঠিক আছে, তো দেখো আমি আবার একটু প্রিয়াম্বেল মানে যতটুকু বিছড়ে গেছিল তারপরতে বলছি, যে আমাদের প্রিয়াম্বেলে তাহলে কি বলছিল, যে আমি তোরে চ্যালেঞ্জ দিচ্ছি, তুই আমার সাথে সাথে আয়। যেমন আমি কি বলছিলাম, যখনটাই আমাদের রাষ্ট্রবিজ্ঞান সরি সংবিধান যখন আমাদের তৈরি হয়েছিল, তখন আমাদের যারা সংবিধান মেকার ছিল তারাও জানতো না আমাদের ভারতে এইগুলো করতে পারবো, কিন্তু তারা লিখে দিয়েছিল যে ভারত এইগুলো করবে, যে আমাদের 5টা ফান্ডামেন্টাল যে রাইটস বা মৌলিক যে অধিকার সেইগুলো সবার জন্য ফ্রি করে দেবে। ঠিক আছে, তো আমাদের সেই মৌলিক অধিকার এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সত্যিই ফ্রি দিচ্ছে, সরকারে ফ্রি দিচ্ছে। তো আমাদের প্রিয়াম্বেলে এইগুলো আমাদের হিট করে নিয়েছে আমাদের ইন্ডিয়া অলরেডি। এইবার প্রিয়াম্বেলে নেক্সট কিছু স্টেপ আছে যেগুলো আস্তে 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 ভবিষ্যতে হিট করতে থাকবে। ঠিক আছে, তার মানে কি প্রিয়াম্বেল বলছে, আর প্রিয়াম্বেল সেই 1950 সালে লেখা। এখন মনে করো এখন 100 বছরের প্ল্যান ভারতকে দিয়ে রেখেছে, যে নেক্সট 100 বছর এখনো কি করবে ভারত। বুঝাতে পারলাম? তো প্রিয়াম্বেল বলছে ভাই তুই আমার ছুঁয়ে দেখা, তুই আমার ছবি, আমি একটা স্টেপ আগাবো, আবার স্টেপ আগাবো, আবার স্টেপ আগাবো। মানে হচ্ছে কেবল তুই মনে করো, আমি এক্সাম্পল দিচ্ছি, মনে করো তুমি 10টা স্টেপ আমাকে ছুঁয়েছো। ঠিক আছে, এইবার তুমি 10টা স্টেপ যখন কমপ্লিট করবে না, তখন আমি 11 নম্বর স্টেপে আসবো। তুমি তখন 11 নম্বর স্টেপে যখন কমপ্লিট করবে, আমি 12 নম্বর স্টেপে যাবো। তার মানে কি প্রিয়াম্বেল কনস্টিটিউশন বা সংবিধানের আগে চলে সবসময়, যার জন্য আমরা তাকে আগে হাঁটা বা প্রস্তাবনা, মানে হচ্ছে প্রিয়াম্বেল তাকে প্রস্তাব দেয় যে ভাই আমি 11 নম্বর স্টেপে অলরেডি চলে এসেছি, এবার তোরা আয় আমার পেছনে। কি বললাম, যে প্রিয়াম্বেল পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশনকে প্রস্তাব দেয়। ঠিক আছে ভাই, প্রথম কথা বলছি আমি নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে। ঠিক আছে, তো আমার পলিটিক্যাল পড়তে ভালো লাগে, পলিটিক্যাল মানে পলিটিক্স করতে ভালো লাগে না। ঠিক আছে, পলিটি পড়তে ভালো লাগে। তো আমি একটা কথা বলছি, আমি জ্ঞানী না, ঠিক আছে, খুব একটা জানি না, জানি সেটা না। আমি যেইটুকু জানি আমি তোমাদের সামনে সেইটুকু শেয়ার করলাম। ঠিক আছে, এখন হতে পারে এখানে এই ডায়াগ্রামে আমার হতে পারে ভুল আছে, হতে পারে আমি ঠিক। ঠিক আছে, তো আমি এক্সাক্ট বলছি না যে আমি যেটা বলেছি সেটা চরম সত্য, কিন্তু হ্যাঁ ভাই আমি জাস্ট এই প্রিয়াম্বেল বোঝানোর জন্য তোমাকে এত কথা বললাম, কিন্তু আমি এটুকু বলবো যা বলেছি সেটা কারেক্টই বলেছি। ঠিক আছে, আমি না জেনে কোনো কথা বলিনি তেমন একটা। যাই হোক, তো বোঝাতে পারলাম যে আমাদের মানে কেমন হয়, প্রিয়াম্বেলটা কি জিনিস, রাষ্ট্রবিজ্ঞান কি জিনিস, সংবিধান কি জিনিস। আজকে ভাই ইংলিশের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান ঢুকে দিয়েছি, নাউন করতে করতে তোমরা বোরিং হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারলাম। ওর জন্য একটু ইউনিক কিছু করলাম আজকে। তো কোনো চাপ নেই ভাই, নাউনও স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি আসবে। ঠিক আছে, প্রত্যেক দিন নাউন আসবে, তোমার কোনো চাপ নেই। ঠিক আছে, আমি তো আছি, আমি তোমাদের সাথে আছি, কেউ থাকুক আর না থাকুক, কেউ তোমার বিশ্বাস করুক আর না করুক, আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি পারবে। ওকে, তো চলো আমি জাস্ট আর দুটো একটা শব্দ দিয়ে আজকের ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে, আর যদি ভালো লাগে বলো, আমি মাঝে মধ্যে এমন ক্লাস নিয়ে আসবো, আমার বেশ ভালো লাগে। চলো এইবার দেখো, আমি মনে করো তোমাদের কি দেবো, দুটো শব্দ দেবো, পারবা? কি শব্দ দিই বলো? মনো তো শিখালাম তাই তো, মনো।
হ্যাঁ, একটা দেখো গ্যামি একটা ওয়ার্ড আছে, GAMI, গ্যামি, ঠিক আছে। তো এই গ্যামি মানে হচ্ছে বিবাহ, বিবাহ, ঠিক আছে। এর রুট হচ্ছে রুট, রুট মিনিং হচ্ছে বিবাহ, গ্যামি রুট মিনিং হচ্ছে বিবাহ। এর সাথে যদি আমি মোনো অ্যাড করে দিই, মোনোগ্যামি মানে কি, একটি বিবাহ করা প্রথা, এক বিবাহ, যেটা আমরা সবাই করি, ভারতের নিয়ম, ঠিক আছে। তো মোনোগ্যামি মানে হচ্ছে এক বিবাহ, পলি মানে হচ্ছে বহু, গ্যামি মানে হচ্ছে বিবাহ। পলিগ্যামি যাদের একের বেশি বিয়ে হয়েছে তারা হলো পলিগ্যামি, তারা পলিগ্যামি করেছে, পলিগ্যামি, ঠিক আছে। তারপরে হচ্ছে আরো আছে, ধরে নাও গাইনি একটা আছে, গাইনি রুট ওয়ার্ড, ঠিক আছে। গাইনি মানে হচ্ছে মেয়ে, গাইনি মানে হচ্ছে মেয়ে বা স্ত্রী, ঠিক আছে। গাইনোকোলজিস্ট আমরা শুনি, যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, ঠিক আছে। বা আমরা ওটাকে কি বলতে পারি জানো, ওমেন ডক্টর, আমরা আগের দিন নাউনে পড়েছিলাম, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই রাখছি, ঠিক আছে। তো বাই সবাইকে, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আমি এইরকম ক্লাস মাঝে মধ্যে নিয়ে আসতে থাকবো। আর হ্যাঁ, আমি ইংলিশের বলেছিলাম না, যে আমি ইংলিশের গ্রামার, তারপরে কম্প্রিহেনশন, ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে, RC, রিডিং কম্প্রিহেনশন, তারপরে ক্লোজ টেস্ট, ঠিক আছে, তারপরে কি ভোকাবুলারি, ইডিয়াম, ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ঠিক আছে, এইগুলো সব নিয়ে আসবো, কোনো চাপ নেই। তো আজকে আমরা ভোকাবের একটা ক্লাস করলাম, ঠিক আছে, ভোকাবের মধ্যে রুট রুট সেকশনের একটা ক্লাস করলাম, কি বললাম, রুট সেকশনে একটা ক্লাস করলাম। এই রুট দিয়ে এই ভোকাবে সিনোনিম অ্যান্টোনিম হয়, ঠিক আছে। তো কোনো চাপ নেই, এই রুট দিয়ে আমরা আস্তে আস্তে আরো ক্লাস আগাবো। আর গ্রামার তো আমাদের সাথে সাথে চলছে, গ্রামার চলছে। এবার আমি তোমাদের কিছুদিনের মধ্যে রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, তারপরে PQRS এই সবগুলো ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ সবাইকে, আর বাই। যদি ভালো লাগে তাহলে প্র্যাকটিস পাঠশালা চ্যানেলের সাথে থাকো আর কমেন্ট করতে থাকো। তাই কমেন্ট করো, তাহলে তো আমি বুঝবো তুমি কি বুঝলে কি বুঝলে না। একটা কথা মাথায় রেখো, যে একটা বাচ্চার যখন খিদে পায় না, তখন সে কান্না করে, ঠিক আছে, তখন সে কান্না করে। তাহলে ভাবো, যে তাকে জন্ম দিয়েছে, যেই মা তাকে জন্ম দিয়েছে, সেই মাকে বোঝানোর জন্য যে আমার খিদে পেয়েছে, তাকে কান্না করতে হচ্ছে। তাহলে তুমি তো আমার থেকে কত দূরে আছো আমি জানি না, ঠিক আছে, তুমি কোথা থেকে ভিডিও দেখছো আমি তাও জানি না। তো তার জন্য তোমাকে কমেন্ট করতে হবে, যে একটা বাচ্চা যেমন খিদে চোটে কান্না করে না, তো তোমার যদি খিদে থাকে এই ইংলিশ জানার, বা আমি ভাবছি ম্যাথও ক্লাস নিয়ে আসবো, যদি জানার কোনো খিদে থাকে তাহলে তুমি কমেন্ট করো, আমি তো আছি তোমার কমেন্ট দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে, বাই। সবাই ভালো থেকো সবাই।